1971 সালের মুক্তিযুদ্ধ এটা শুধু একটা ভূখণ্ডের স্বাধীনতার সংগ্রাম ছিল না, এটা ছিল মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ এক গণহত্যার সাক্ষী। আজকের এই বিশ্লেষণে আমরা খুব বেদনাদায়ক কিন্তু জরুরি একটা বিষয় নিয়ে কথা বলবো, কিভাবে যৌন সহিংসতাকে একটা পরিকল্পিত গণহত্যামূলক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল। আলোচনাটা শুরু করার আগেই আসুন আমরা যুদ্ধের সেই নির্মম বাস্তবতাকে একটু স্মরণ করি। এই একটা বাক্যই কিন্তু বলে দেয় সেই সময় নারীদের চরম অসহায়ত্ব আর আত্মত্যাগের গভীরতা ঠিক কতটা ছিল। এটা কোনো পরিসংখ্যান নয়, এটা মানুষের আরতি। এই গণহত্যার ভয়াবহতা যদি সত্যি সত্যি বুঝতে হয় তাহলে আমাদের প্রথমে শুনতে হবে তাদের কথা, যারা এই দুঃস্বপ্নকে একেবারে কাছ থেকে দেখেছেন, এর শিকার হয়েছেন। তাদের ব্যক্তিগত সাক্ষ্যগুলোই তো এই ইতিহাসের সবচেয়ে শক্তিশালী দলিল। এখানে একটা ব্যাপার লক্ষ্য করার মতো, সহিংসতার ধরনটা এটা শুধু শারীরিক আক্রমণ ছিল না, এটা ছিল একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ। পরিবারের সন্তানদের জিম্মি করে মায়েদের ওপর নির্যাতন চালানো হতো, যা প্রতিরোধের শেষ রাস্তাটুকুও বন্ধ করে দিত। একজন মুক্তিযোদ্ধার এই প্রত্যক্ষদর্শী বিবরণ আমাদের সেই চরম বিকৃত আর পাশবিক নির্যাতনের একটা ছবি চোখের সামনে তুলে ধরে। এই বর্ণনার বিভৎসতা প্রমাণ করে এর উদ্দেশ্য শুধু নির্যাতন ছিল না, বরং বলা ভালো বাঙালি নারীদের শরীরকে বানানো হয়েছিল এক একটা যুদ্ধক্ষেত্র। যুদ্ধ শেষ হয়ে গেল, এই বিভীষিকা কিন্তু থামেনি। সমাজকর্মী মালেকা খানের এই সাক্ষ্য থেকে আমরা বুঝতে পারি নির্যাতিত নারীরা কী ধরনের দীর্ঘমেয়াদী শারীরিক যন্ত্রণা বয়ে বেরিয়েছেন। এই আঘাতগুলো ছিল তাদের শরীর আর আত্মার উপর এক একটা স্থায়ী ক্ষতচিহ্ন। এখন প্রশ্ন হলো, এত বড় একটা ঘটনা কি বিশ্বের চোখের আড়ালে ঘটছিল? একদমই না। চলুন দেখি সেই সময়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কিভাবে এই ভয়াবহতার খবরটা জানাচ্ছিল, যা প্রমাণ করে যে এটা কোনো গোপন ঘটনা ছিল না। এই যে স্ক্রিনে ছবিটা দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা ঐতিহাসিক দলিল। 1971 সালের একটা পশ্চিমা সংবাদপত্রের এই শিরোনাম স্পষ্ট দেখাচ্ছে যে পাকিস্তানি বাহিনী তৈরি করা ক্যাম্প থেকে নারীদের উদ্ধারের খবর আন্তর্জাতিকভাবেই প্রচারিত হচ্ছিল। হারেম শব্দটা ব্যবহার করাই বলে দেয় পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল। এই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায় দ্য সানডে টাইমসের এই রিপোর্টে। এটা স্পষ্ট করে দেয় যে এই যৌন সহিংসতা ছিল অত্যন্ত সুসংগঠিত। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং রাজাকারদের সহযোগিতায় পাকিস্তানি বাহিনী রীতিমতো ধর্ষণ ক্যাম্প পরিচালনা করত, আর এটাই ছিল তাদের পরিকল্পিত কৌশলের একটা অংশ। তো এই পর্যন্ত যা দেখলাম তাতে ভয়াবহতাটা স্পষ্ট, কিন্তু এখন আমরা এই আলোচনার সবচেয়ে জটিল আর গুরুত্বপূর্ণ একটা প্রশ্নে আসব। প্রশ্নটা হলো, ঠিক কতজন নারী এই পাশবিকতার শিকার হয়েছিলেন? সংখ্যার এই অনুসন্ধানে আমাদের সত্যের আরও কাছাকাছি নিয়ে যাবে। যে কোনো তদন্তের শুরুতেই যে প্রশ্নটা আসে তা হলো, সরকারি হিসাবটা কী ছিল? স্বাধীনতার পর বাংলাদেশ সরকার ঠিক কোন সংখ্যাটিকে স্বীকৃতি দিয়েছিল? স্বাধীনতার পর সরকারিভাবে যে সংখ্যাটা ঘোষণা করা হয় তা হলো 2 লক্ষ। প্রায় 2 লক্ষ নারী সম্ভ্রম হারিয়েছেন। এই সংখ্যাটাই আমরা সবচেয়ে বেশি শুনে এসেছি, এটাই সবচেয়ে বেশি প্রচলিত। কিন্তু প্রশ্নটা হলো, এই 2 লক্ষ সংখ্যাটাই কি আসল চিত্র? গবেষকরা বলছেন সম্ভবত না। তারা এটাকে বলছেন একটা ফ্লোর নাম্বার, মানে এটা হলো সর্বনিম্ন একটা ধারণা। একবার ভাবুন তো, যুদ্ধবিধ্বস্ত রক্ষণশীল একটা সমাজে কতজন নারী বা তাদের পরিবার ধর্ষণের মতো একটা ভয়াবহ ঘটনা পুলিশের কাছে জানানোর সাহস বা সুযোগ পেয়েছিল? তাই আসল সংখ্যাটা যে এর চেয়ে অনেক বেশি তা প্রায় নিশ্চিত। এই চারটার দিকে তাকালে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন পার্থক্যটা কতটা বিশাল। একদিকে সরকারি হিসাব বলছে 2 লক্ষ, অন্যদিকে সুজান ব্রাউন মিলার এবং ডক্টর জিওফ্রে ডেভিসের মতো গবেষকদের মতে সংখ্যাটা দ্বিগুণেরও বেশি, প্রায় 4 লক্ষ। আর ডক্টর এম.এ. হাসানের মাঠ পর্যায়ের গবেষণা সেই সংখ্যাকে নিয়ে যায় প্রায় 5.5 লক্ষের কাছাকাছি। এখন কথা হলো, এই যে গবেষকরা এত বড় সংখ্যা বলছেন, এর পেছনে যুক্তিটা কি? এগুলো কিন্তু শুধু মুখের কথা না, এর পেছনে শক্ত প্রমাণ আছে। যেমন যুদ্ধের পর প্রায় 1,70,000 গর্ভপাত করানো হয়, আর জন্ম নেয় প্রায় 30,000 যুদ্ধ শিশু। সাধারণ হিসাবই বলে, যদি গর্ভধারণ করা নারীর সংখ্যায় এত বিপুল হয়, তাহলে নির্যাতনের শিকার হওয়া মোট নারীর সংখ্যা এর চেয়ে কয়েক গুণ বেশি হতেই বাধ্য। এই পর্যায়ে এসে সবচেয়ে বড় প্রশ্নটা সামনে আসে, এই যে এত ব্যাপক যৌন সহিংসতা, এটা কি যুদ্ধের বিশৃঙ্খল পরিবেশের একটা দুঃখজনক ফল, নাকি এর পিছনে কোনো পরিকল্পিত উদ্দেশ্য বা নীতি ছিল? প্রমাণগুলো কিন্তু দ্বিতীয়টির দিকেই আঙুল তোলে। এই স্লাইডে যে সংজ্ঞাটা দেখা যাচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ। গণহত্যামূলক ধর্ষণ মানে হলো যখন ধর্ষণকে
একটা জাতিকে মানসিকভাবে ধ্বংস করার অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। এখন আমরা দেখব 1971-এর ঘটনাগুলো এই সংজ্ঞার সাথে মেলে কিনা। ডক্টর ডেভিসের এই বর্ণনা শুনলে গায়ে কাঁটা দেয়। তিনি যা বলছেন তা থেকে একটা জিনিস একদম জলের মতো পরিষ্কার, এটা কোনো বিচ্ছিন্ন বিশৃঙ্খল ঘটনা ছিল না, এটা ছিল একটা সুচিন্তিত সামরিক কৌশল। শহর দখলের পর পরিকল্পিতভাবে নারীদের আলাদা করে ক্যাম্পে নিয়ে যাওয়া হতো। এই পদ্ধতিগত প্রক্রিয়াটাই একে সরাসরি গণহত্যামূলক ধর্ষণের সংজ্ঞায় ফেলে দেয়। এই তথ্যকে আরও জোরালো করে নির্যাতিতদের বয়স। 8 বছরের শিশু থেকে 75 বছরের বৃদ্ধা পর্যন্ত কেউই রেহাই পায়নি। এর উদ্দেশ্য যদি শুধুমাত্র যৌন লালসা হতো, তাহলে শিকারের এমন ব্যাপ্তি থাকত না। আসল লক্ষ্য ছিল ভয়, অপমান আর আতঙ্কের মাধ্যমে একটা পুরো জাতির মনোবল ভেঙে দেওয়া। আলোচনার প্রায় শেষ পর্যায়ে আমরা। এখন মনে হতে পারে যে এই সংখ্যাগুলো নিয়ে এত কথা বলার, এত বিতর্কের দরকারটা কি? 2 লক্ষ, 4 লক্ষ বা তার বেশি, এই পরিসংখ্যানের পেছনে আসল তাৎপর্যটা কি? কারণটা হলো এই সংখ্যাগুলো নিছক কোনো ডেটা বা পরিসংখ্যান নয়। প্রতিটি সংখ্যার আড়ালে আছেন একজন রক্ত মাংসের মানুষ। প্রতিটি সংখ্যা মানে একটা ধ্বংস হয়ে যাওয়া জীবন, একটা ছিন্ন ভিন্ন পরিবার, একটা গভীর না শুকানো ক্ষতের গল্প। আমরা যখন সংখ্যা নিয়ে কথা বলি, তখন আমরা আসলে সেই অগণিত মানুষের অবর্ণনীয় যন্ত্রণা আর আত্মত্যাগের কথাই স্মরণ করি। সুতরাং আসল ব্যাপারটা সংখ্যা নিয়ে তর্ক করা নয়, আসল ব্যাপারটা হলো ঐতিহাসিক সত্যকে তার প্রাপ্য স্বীকৃতি দেওয়া। প্রকৃত সংখ্যা জানার চেষ্টা করার মানে হলো সেই নারীদের প্রতি আমাদের দায়বদ্ধতাকে স্বীকার করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই গণহত্যার সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া, যেন এমন ঘটনার আর পুনরাবৃত্তি না হয়। তাহলে শেষে এসে প্রশ্নটা আমাদের সবার বিবেকের কাছে। যখন আমরা জানতে পারি যে একটা নৃশংসতার আসল মাত্রা আমাদের ধারণার চেয়ে অনেক বেশি ভয়াবহ ছিল, তখন সেই ইতিহাসকে মনে রাখার এবং ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের সম্মিলিত দায়িত্ব কি আরও অনেকখানি বেড়ে যায় না?